দর্শকেরা তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 প্রতিদিনের আয়োজন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়, দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি রাতে। আমাদের সঙ্গে আজকে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। আমরা কথা বলতে চাই সংস্কার, নির্বাচন, ঐক্যমত্যের সংশয় বিষয়। আমাদের সঙ্গে আছেন আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি, আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দুজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র অনুষ্ঠানে। আহমেদ আজম খান, আমরা দেখতে পাচ্ছি একরকম বিরোধ আবারও স্পষ্ট হচ্ছে, বিশেষ করে সংস্কার প্রশ্নে, এবং খবরের শিরোনামগুলো এরকম যে সংস্কার প্রশ্নে দলগুলোর ঐক্যমত্য নিয়ে সংশয়। আমরা আগের বৈঠকেও একরকম আশাবাদী ছিলাম, সংস্কার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা আশাবাদী, জুলাইয়ের মধ্যেই তারা জুলাই সনদ ঘোষণার একরকম আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন লাস্ট যে মিটিং হলো সেই জায়গায় সংশয়ের কথা বলছে, বিশেষ করে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে আসলে ঐক্যমত হয়নি 3 দফা আলোচনার পরেও। নির্বাচনে কোনো এফেক্ট করবে বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার প্রিয় সহকর্মী প্রিন্সকে। দেখুন, এই সরকার আসার পর আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যারা উন্নয়ন সহযোগী, সকলেই কিন্তু একটা আশায় বুক বেঁধেছে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং গণতন্ত্রের যাত্রায় তারা পথযাত্রা শুরু করবে। এবং সেই দিকে কিন্তু আমরা সকলেই মানসিকভাবে এবং শারীরিকভাবে আমরা কিন্তু সেই চিন্তার থেকেই এগিয়ে যাচ্ছি। কিন্তু একটার পর একটা সভা করবার পরে একদিকে সংস্কার কমিশন এবং সকল সংস্কার কমিশনের রিপোর্টের পরে এই যে ঐক্যমত্য কমিশন, এই সভাগুলোতে যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলোকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখেছি এবং এখনও দেখছি। কিন্তু এই বৈঠকের বাইরে যে আলোচনাগুলো হচ্ছে বা বৈঠকের ভেতরে শেষ দিকে যে আলোচনাগুলো আমরা পাচ্ছি, তাতে করে আমার মনে হয় যে আমরা যারা রাজনীতি করি, আমাদের ভেতরে যে দায়িত্বশীলতা জনগণ আশা করে, আমরা রাজনৈতিক দলগুলো আশা করি, আগামী দিনে এই বাংলাদেশ বিনির্মাণে যে দায়িত্বশীলতা প্রয়োজন, সেখানে এক ধরনের ঘাটতি উপলব্ধি করি। ঘাটতি কাদের পক্ষে? মানে বিএনপি কি দায়িত্বশীল আচরণ করছে নাকি অন্য পক্ষের কথা বলছেন? আমি তো বিএনপিকে দায়িত্বশীলতার ঘাটতি এখন পর্যন্ত লক্ষ্য করছি না। বিএনপি ছাড় দিচ্ছে বলে মনে হয়? আমি দেখছি তো একটার পর একটা জায়গায় বিএনপি ছাড় দিচ্ছে, কারণ বিএনপি মনে করে যে এখন দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। এখন একসাথে এই রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে গেলে প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছাড় দিতে হবে এবং সেই ছাড়গুলো বিএনপি দিচ্ছে। এবং অন্যদের কাছ থেকে যে দায়িত্ব, বিশেষ করে যেটা দেখা যাচ্ছে জামাত এবং এনসিপি, মানে তারা কি খুব বেশি অনড়, তারা ছাড় দিচ্ছে বলে মনে হয়? আমার কি মনে হয় জানেন? জি, আমার মনে হয় অনেকে বলছেন যে ধরেন বিএনপির কাছ থেকে যে ধরনের এক্সপেকটেশন ছিল, জি, তার তুলনায় বিএনপি অনেকটা ছেড়েছে। অনেকে বলছেন যে বিএনপিও ছাড়ছে না। এক একজনের এক এক মত। সেই জায়গায় বিএনপির একজন কর্মী হিসেবে অন্য পক্ষের ছাড় কতটা আপনি দেখছেন? আপনি যে কথাটা বললেন না, যে বিএনপির যেটুকু ছাড় দেবার কথা তার চেয়ে অনেক বেশি ছাড় দিয়েছে, অনেক বেশি। কিন্তু অন্য পক্ষ যারা রাজনৈতিক স্টেক হোল্ডারের মধ্যে কতটা ওজন তারা রাখে, সেই তুলনায় তাদের কাছ থেকে যে ছাড়টা আশা করা যায় তার চেয়ে কিন্তু তারা এমনভাবে শক্ত যে একেবারে অনড়। এবং এই অনড় থাকলে আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে তাদের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠবে তা তারা কেন যে বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি। অনেক ধন্যবাদ, বক্তব্য পরিষ্কার। রুহিন হোসেন প্রিন্স, আপনি তো মানে খুব ইম্প্যাক্টফুল বক্তব্য রেখেছেন, আমি দেখেছি। আসলে সংকটটা আসলে কোথায় দেখেন? মানে আমি ধরেন বিএনপির একজন কর্মী উনি বলছেন যে বিএনপি তার জায়গা থেকে ছেড়েছে কিছু কিছু জায়গায়। ধরেন আমি স্পেসিফিক্যালি বলতে পারি যে 10 বছরের জায়গায়ও বিএনপি ধরেন একরকম দোলাচল ছিল, এটা আসলে হবে কি হবে না। তারপরেও ধরেন একরকম শর্ত সাপেক্ষে 10 বছর বিএনপি মেনে নিয়েছে। এনসিসির জায়গায় একটা সংকট দেখা যাচ্ছে। এখন বিষয়টা সালাউদ্দিন আহমেদ যেটি শেষে বললেন যে ঐক্যমত্য কমিশন যেগুলো প্রস্তাব করেছে সেইগুলো মানে মতৈক্যে না পৌঁছানোই মানে একরকম দায় মনে হচ্ছে।
সেটি মূল সংকট কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আজম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন এই রাতে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমি আপনার ওইটা যাওয়ার আগে একটু পরিষ্কার করে দুই তিনটা কথা একটু রিপিট করি। আমার ধারণা যে যারা মানুষ শুনছেন তারা জিনিসটাকে পরিষ্কার না থাকলে ভবিষ্যতে হয় দোষারোপ কাউকে করবে এবং নিজেরা আশাহত হবেন। আমার বুঝ থেকে, আমার বুঝটা ভুল হলে আমার কোনো আপত্তি নেই। প্রথমে একটু একেবারেই পুরনো কথা একটু রিপিট করি। দেখেন, আমরা একটা গণঅভ্যুত্থান বাংলাদেশে আছি, একটা ভালো আকাঙ্ক্ষা করেছি, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এইবার আসি, এই আকাঙ্ক্ষার বাস্তবায়নটা করবে কে? জনগণ। এই জনগণ মানে তো সব এত কোটি মানুষকে একসাথে নিয়ে জিজ্ঞাসিত করতে করা যাবে না, তাহলে তার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে করতে হবে। আগে এই জিনিসটা ফয়সালা হয়ে যাওয়া দরকার। তাইলে যদি সেই প্রত্যক্ষ ভোটের প্রতিনিধিরাই করে, তার আগে আমি ইচ্ছা করলে কি সব করতে পারবো? আমার বিবেচনায় না। এখন অনেকে আছে, আমি অ্যাডভান্স আজকে একটু ইচ্ছা করেই বলে যাই, মনে হলো একটু বলি, না বললে ভবিষ্যতে, আজকে যেমন আপনি আশাহতের কথা বলছেন, কয়েকদিন পর আশাহতের পরিমাণ বাড়তে পারে। আমরা যেহেতু যাই, আমাদেরকেও বলতে পারে, সুতরাং এই জন্য ক্লিয়ার করে দিই। এখন অনেকে মনে করছে, আমি মূল আলোচনা কিন্তু একটু পরে প্রবেশ করি, এ না অন্য না পরে করবো, 1 2 3 4 করে কতগুলো বিষয় যদি করতে পারি, কাল পরশু গণভোট করে বা অন্য কিছু করে এটার একটা সমাধান করব। আমি তো দেখি ওইখানেই তো এই জট আপনি ছাড়াইতে পারবেন না, পরিষ্কার করে বলি। কারণ আমরা আমাদের দিক থেকে একটু আগে যেটা বললাম, দিস ইজ আওয়ার স্ট্যান্ড। সেই পার্লামেন্টে আমরা কয়জন থাকবো কি থাকবো না, এটা আমাদের কাছে প্রধান না। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যারাই হবে তারাই, কোনো অসুবিধা নেই। তারা সবটা আমরা মেনে নেবো তা না, মেনে না নিলে আমরা আমাদের কথা বলবো, কিন্তু যা সাংবিধানিক হয়ে আছে সেইভাবে তারা চলবে। তাহলে সেইটা যারা চিন্তা করি, যদি ওই জায়গায় থাকতে পারতাম তাহলে অনেক সংকট দূর হতো। কেউ যদি মনে করি না আমার সুযোগ পেয়েছে, অনেক কিছু করব, গণভোট করে, এটা করে সেটা করে, যে এনসিসি করিডোরে পার্লামেন্টের বাইরে একটা সুপ্রা বডি করে করব, যখন সেটা হচ্ছে না তার আশাহত হচ্ছে। ভবিষ্যতে আশাহতের পরিমাণ আরো বাড়তে পারে। আপনি গোয়ায় ঠিক না করে চলার কারণে এটা হয়েছে। আমি সেই চলাটা মানে ঠিক করে করবে কে, আমি পারসেপশনের কথা বলছি, সেইটা যদি রাখি তাহলে জিনিসটা একেবারে সব সহজ। জি, একটা বিষয় একটু বলুন। ধরেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বারংবার, মানে বেশ কয়েকবার একটা কথাই বলেছেন, আমার কানে বাজে, যে যতটুকু বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত হবে সেগুলো মিলে একেবারে 100% এই কথা। সেই জায়গাটাই কেন আসলে এই, তাহলে আমি আসি আপনার এই কথার সূত্র ধরে বলি। আমি 3 তারিখ ধরে বলি, এইখানে একাধিকবার বলেছি এবং আমাদের বোধহয় আরো বহুদিন বলতে, 5ই অক্টোবর 2024 ওনার সাথে এই কথা আমাদের আনুষ্ঠানিকভাবে হয়েছে। উনি বলেছেন এইভাবে যে কয়টা পয়েন্টের সবাই একমত আমি প্রথমে গ্রহণ করব, 19-20 থাকলে আমি আলোচনা করে চেষ্টা করব, হলে হবে না হলে নাই। তাহলে আমি দেখছি এই কাজটাই ঐক্যমত্য কমিশনের প্রধানরা, আমি তাদেরকেই বলবো, যেহেতু দায়িত্বপ্রাপ্ত ওনার প্রতিনিধি, ওনারা যদি এইটা বুঝে আগাতে চাইতেন দ্রুততর সময় ওনারা পারতেন। তাহলে আপনি যে উদাহরণ তুললেন, আমিও একই কথা বললাম, কারণ তো মিডিয়ার বিষয়, আর আমি তো প্রত্যক্ষভাবে জানি ওইখানটায় সংকট হয়ে গেছে। আমরা মনে করছি যে যেটা চিন্তা করি এই সুযোগে সেটা চাপিয়ে দিতে পারি কিনা। আমি চাপিয়ে দেওয়ার শব্দটা বললাম। এবার এসে আমি আপনার ওই পয়েন্ট বলি, ধরুন আমি উদাহরণ আমি দেখছি এবং আশা দেখবেন যে কাল থেকে এই কথাগুলো আরো নতুনভাবে, আরো নতুন নতুন সংকটের শব্দটা আজকে বললে বাড়তি হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে নতুন নতুন কথা কালকে শুনবেন। যেমন ধরেন আজকেও দেখলাম অনেকে বিবৃতি দিয়ে বলছে মৌলিক সংস্কার ছাড়া আমরা কোনো কিছু মানব না। এখন ধরেন উনি ওনারটা কারেক্ট, তাহলে আপনি আমাকেও তো কারেক্ট বলতে হবে। আমরা তো 1 যুগের বেশি সময় ধরে লড়াই করছি, আমি তো মৌলিক সংস্কার চাই। আমার মৌলিক সংস্কার কি? পুরো অর্থনৈতিক যে ব্যবস্থা পরিবর্তন করে সমাজতন্ত্র অভিমুখে যাইতে। তা আমি কি বিএনপিকে কালকে বাধ্য করবো নাকি? বিএনপিকে এটা শুনতে বাধ্য? কারণ বিএনপি তো ভাই এটা তো তোমার পলিটিক্স, তুমি করো, আমার পলিটিক্স আমাকে করতে দাও, জনগণ যা বলবে তাই। তাহলে আপনাকে তো মানতে হবে। আমি আমারটা কখন করবো? আমি যদি ক্ষমতায় যেতে পারি তখন করব। তা আজকে অন্য যাদের কথা বললেন তারা কেন জোর করে এটা বলার চেষ্টা করছে? আমরা তাদেরকে বারবার বলেছি, ভাই আপনাদের যে বক্তব্য সেইটা নিয়ে আপনি ইলেকশনে যান, জনগণের ম্যান্ডেট পেলে আপনি করেন। সেই কাজটা তারা করছে না। তারা মনে করছে কেউ জোর করে চাপায় দেবো, আর ঐক্যমত্য কমিশন অনেকে মনে করছে নিজের কতগুলো চিন্তা আছে, এইটা না করলে যেন বিরাট ক্ষতি হয়ে গেল। লাভ ক্ষতিটা জনগণের উপরে ছেড়ে দিতে হবে ভাই, এই ছাড়া কিন্তু গণতন্ত্রের অন্য কোনো ভাষা নাই। সেইটা করছে না বলে সংকট হচ্ছে। এই চাপাচাপি সংস্কার কি খুব ফলপ্রসূ হবে বলে মনে হয়? অ্যাবসলিউটলি হবে না। মানে আপনি কিছু বলছেন, আমি তো কোনো কারণই দেখি না। উদাহরণ দিয়ে বলি, এখন আবার একটা খারাপ উদাহরণ, তাহলে উদ্দেশ্য কি পজিটিভ মনে হচ্ছে না? আমি একটা ভালোটা আছে না, প্লিজ বলেন। মনে আসছে খারাপটা বলে আপনি এনসিসি শুনতে চলবার পরে বলে খারাপ উদাহরণ দিই, যদি আশা করি আমার এই কথায় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ধরেন এই যে ঐক্যমত্য, আমি ওনাদের ভাষায়
মাত্র 166টা পয়েন্ট নিয়ে যে ওনার আলোচনা শুরু করেছিলেন, আমি মাত্র বললাম কারণ 11টার মধ্যে কিন্তু 5টার 166টা, আর এই 5টায় যদি এই ধরনের কোশ্চেনিয়ার চিন্তা করতে আমার ধারণা এইটা 700-800 হইতো, তাহলে বাদ দিলাম। ওনাদের ভাষ্য আমাকে বলেছে যেটা যে 86টা পয়েন্টে অলরেডি 100% ঐক্যমত্য আছে, এগুলো কিন্তু আলোচনায় আসে। এটা কি অগ্রগতি না? অফকোর্স অগ্রগতি, আমি সেটা বলছি অগ্রগতি। এবার আসি ওনারা এইবার আলোচনা করবেন নাকি, আমি ওনাদের নাকি পত্রিকার বরাদ দিয়ে বলি কারণ আমার কাছে কাগজ আসে নাই। 19টা বা কতগুলো, তার মধ্যে আলোচনা করছেন 9টা বা 11টা, এটা ওনাদের ভাষা দিয়ে বলি, আমি নিজেই প্রত্যেকটা সময় ছিলাম, তাতে 9ও বলতে পারেন 11টা। আমি তো দেখি 11টার মধ্যে গুরুত্বপূর্ণ 5টা ঐক্যমত্য হয়েছে। তারপরে তো এটা বিরাট ঘটনা না, 70 অনুচ্ছেদ, সেইখানে যে অগ্রগতি, এইটা তো অনেকে ভাবাও যায় না আমাকে যদি বলেন। তো এখন আমি একটু খারাপ উদাহরণ দিলাম, ধরেন 70 অনুচ্ছেদে সিম্পল সবের অগ্রগতি কি, আস্থা ভোট আর অর্থ বিল বাদে সব বিষয় আমাদের পার্লামেন্ট উন্মুক্ত কথা, এমপিরা স্বাধীন। কিন্তু দেখেন ভুলটা না, চিন্তার ভুল কি, আপনি ধরেন স্বাধীন করে দিলেন, এখন স্বাধীন করার পরে যদি কালচারাল ডেভেলপমেন্ট না করতে পারেন, যদি এই এমপি ব্যবসাটাই কি বলে যে আপনি ব্যক্তিগত লাভালাভ মানে ব্যবসায়ী হয়ে থাকে, তাহলে এখন ধরেন স্বাধীন আপনি করে দিলেন, আপনি ওইখানে তাকায় আছেন এবং আমাকে বললেন যে আরে এই টক শোতে আসছেন, যা খুশি বলেন, কিন্তু যদি পয়েন্টটা এরকম থাকে, আমার মাথায় যদি থাকে আজকে আসছি এরপরে ডাকলে আসবো, তখন কিন্তু আপনার চোখের দিকে তাকে আমি কতটুক আপনি চান সেই মতো বলবো। আমি একটা জেনারেল উদাহরণ দিলাম। তাহলে পার্লামেন্টে কিন্তু ওই নেতার দিকে তাকায় আপনি উন্মুক্ত করলেও কিন্তু সে তার কথা বলবে না, যদি আপনি টোটালিটি ডেভেলপমেন্ট না করতে পারেন, কালচারাল ডেভেলপমেন্ট না করতে পারেন, তাহলে আপনি লিখলেন বলেই সব হয়ে যাবে। কেউ যদি এটা চিন্তা করে ভুল, তারপরেও বলি 5টা বিষয় বড় অগ্রগতি বলেই শেষ করি। 70 অনুচ্ছেদে আস্থা ভোট, প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্ন, কিছুটা সেটা ডিফারেন্স, কিন্তু প্রবলেম আমি দেখি না। রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে এবং এই যে আস্থা রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে বিভিন্ন যে কমিটিগুলো হবে পার্লামেন্ট বিরোধী দলের পক্ষ থেকে, বিরোধী দলকে অধিকাংশ আসন দেয় এবং গুরুত্বপূর্ণ বিষয় সহ প্রধান বিচারপতি নিয়োগ, তো এর থেকে বড় ঘটনা আমি তো দেখি না। এবং আরো তো 86 ওনারা বলেছেন, তো একটু এখন অনেক দল আছে, তাদের তো আমরা ঘোষণাপত্র গঠনতন্ত্রই জানি না, তারা কি চায় জানি না, অনেকেরটা জানি, আমাদেরটা আপনি জানেন, ওনাদেরটা জানি, ওনাদেরটা জানি, তাহলে যাদেরটা জানি মৌলিক জায়গায় তো আমরা কেউ সরবো না, সরলে তো পলিটিক্সই থাকে না। কিন্তু গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা যদি পজিটিভ চিন্তা করি, আমি মনে করি যতটুকু অগ্রগতি হয়েছে এইটাই পজিটিভ নিয়ে আগাই। আর যেটা আমি গতকালও মিটিংয়ে বলেছি যে দেখেন অনেকগুলো আলোচনা হলো, এই মুহূর্তে যদি এইটা আমরা ঐক্যমত্যের জায়গায় না দেখতে পারি, জনগণ তো দেখছে, জনগণই জাজ করবে ওই দল কি করছে না করছে, নাইলে ওই দলের বিরুদ্ধে তাকে ব্যবস্থা। খুবই পরিষ্কার কথা। এই জায়গাটাই পরিষ্কার না দিয়ে আপনি যদি চাপাচাপি করার কাজটা করেন, তাহলে আমি বলি বিএনপি নেতা যে বলছেন খুবই কারেক্টই বলছেন, যেটা আমাদেরও কথা, যারা ভাই যদি মনে করেন সব ঐক্যমত হবে তাহলে এটাকে আলোচনা করছেন কেন, আপনি এখানে নির্দেশ দিলে পারতেন। এটাকে সহজভাবে নেওয়া দরকার। মানে এই যে এখন যে বাস্তবতাটা দেখছেন, বিএনপি স্পষ্ট করে গতকাল এবং আজকে বলেছে যে নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র বিএনপি দেখছে। বিশেষ করে ঐক্যমত্য কমিশনের মধ্যে যে বাস্তবতা, মানে মতৈক্য তৈরি হচ্ছে, মানে ঐক্যমত হচ্ছে না এই জায়গায়, পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের দাবি আগে আসছে, সংখ্যানুপাতিক বিষয়টা খুব জোরে সোরে সামনে আনা হচ্ছে, সব মিলিয়ে আসলেই কি ষড়যন্ত্র হচ্ছে বলে মনে হয়? সব মিলিয়ে নাকি ধরেন বিএনপিকে একরকম কোণঠাসা করার চেষ্টা? এটা দুটোই, বিএনপিকে কোণঠাসা করবার চেষ্টার সাথেই ষড়যন্ত্র জড়িত। কারণ বিএনপিকে কেন কোণঠাসা করবে? বিএনপি কি নির্বাচন ছাড়া অন্য কিছু চাইছে? তা তো না। 17 বছর ধরে তো বিএনপি নির্বাচন যাচ্ছে, 17 বছর যাবৎ বিএনপি নির্বাচন চাইছে, এবং নির্বাচন চাইতে গিয়ে বিএনপি ইতিহাসের জঘন্যতম নির্যাতন মোকাবেলা করেছে, গুম খুন হত্যা হামলা মামলার শিকার হয়েছে বিএনপি। তার মানে বিএনপি এখন নির্বাচন চাইছে, তো তখন নির্বাচনটা না হওয়ার জন্য এই যে কথাগুলো বলা হচ্ছে, এই যে আনুপাতিক হারে, এই যে সংস্কার ছাড়া হবে না, কই ঐক্যমত্য কমিশনে তো এগুলো নিয়ে আলোচনা হয়নি। এই আনুপাতিক হারের বিষয়টা নিয়ে তো ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্যই হয়ে গেছে যে আমাদের সংসদের বিষয়ে এটা হবে না, আনুপাতিক হারের বিষয়টা থাকলে উচ্চ কক্ষ হবে। তার মানে এখন বাইরে এই আলোচনাটার কারণটা কি? 1 নম্বর হলো যে দায়িত্বহীনতা, আর 2 নম্বর হলো এটাতে স্পষ্টতর একবারে গভীর ষড়যন্ত্র যে এই আলোচনাগুলো এনে আমরা নির্বাচনকে কোনোভাবে ভণ্ডুল করতে পারি। সেইটা করে লাভ কার আসলে?
আপনি যেটা বলছেন, বিএনপি যে আশঙ্কা করছে যে নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র হচ্ছে, বিশেষ করে আমি ইঙ্গিত করেই বলি জামাত এনসিপি, কারণ গতকালকে লাস্ট যেদিন মানে তৃতীয় দফায় যখন আলোচনা হলো দলগুলোর পক্ষ থেকে, তখন এনসিপির যিনি প্রতিনিধি ছিলেন তিনি বললেন যে বিএনপির কারণে এনসিসির জায়গাটাই ঐক্যমত্য হওয়া গেল না, স্পষ্টভাবে বিএনপিকে দায়ী করলেন। জামাতের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিষয়টা সামনে আনা হচ্ছে এবং জামাতও এনসিসির জায়গাটাই একরকম অনড়। এই দুটোই মোটা থেকে বিএনপির প্রতিপক্ষ দেখা যাচ্ছে। অন্য দলগুলোর মধ্যে পক্ষ বিপক্ষ আছে, কি চায় আসলে তারা? তারা চায়, এখন তাদের ভাষ্য মতে বোঝা যায় তারা চায় আপাতত নির্বাচনটা না হোক। না হলে লাভ কার? না হলে ক্ষতি রাষ্ট্রের, লাভ মানে নগদে তাদের, আসলে তাদের লাভ নগদে তাদের এই মুহূর্তে তাদের। কারণ এনসিপি তো এখন মানে সরকারের যে রুল, সরকারের যে দাপট, সরকারের যে সুবিধা, এগুলো সবই তো উপভোগ করছে এনসিপি এবং অনেকটা জামায়াত। সেই দিক থেকে তাদের লাভ। কিন্তু ক্ষতিটা কার? ক্ষতিটা কি শুধু বিএনপির? না, ক্ষতিটা রাষ্ট্রের। কারণ নির্বাচন যত দেরি হবে তত গণতন্ত্রের যাত্রা দেরি হবে, তত বিদেশি বিনিয়োগ দেরি হবে, তত বাংলাদেশের অর্থনীতিতে গতি সঞ্চারিত হওয়া দেরি হয়ে যাবে। ভাই একটা বিষয় একটু জিজ্ঞেস করি, ধরেন এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, অনেক ক্ষেত্রে বিভিন্ন আলোচনায় বিষয়টা উঠে আসে। বিএনপি কি এখনো খুব শক্তভাবে এসব মোকাবেলা করতে পারছে? বিএনপি কি কোনো কারণে একটু সফট বিভিন্ন কারণে মনে হয়? মানে বিএনপি কি তার মনের কথা সব ফোরামে বলতে পারছে, স্ট্রংলি বলতে পারছে বলে মনে হয় আপনার? শুনুন, বিএনপি সব সময়ের জন্য একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। বিএনপি দায়িত্বশীলতার কারণেই বিএনপি সফট। কারণ আপনি যদি দায়িত্বশীল না হন তাহলে দেশ গঠনে আপনি যখনই অ্যাগ্রেসিভ থাকবেন, আপনি যখনই শক্ত থাকবেন, তখনই দেশ গঠনে আপনার ভূমিকাটা নিয়ে প্রশ্ন উঠবে। কাজেই এই যে যেমন এনসিপিকে নিয়ে যে প্রশ্নটা, সেদিনও উমামা ফাতেমা বললেন যে আমরা যে আন্দোলনটা, যে আদর্শে, যে চেতনায় আমরা করছিলাম, এখন সেই ছেলেগুলোই এনসিপি তৈরি করে এবং তাদের বর্তমান কর্মকাণ্ড করে বাজার দরে এই অভ্যুত্থানকে বিক্রি করে দিয়েছে। এই যে তার ভেতরের আক্ষেপ, উমামা ফাতেমা সম্মুখসারির একজন নেত্রী, একজন মুখপাত্র এবং একজন মেধাবী সাহসী একজন মানুষ, তিনি আক্ষেপ করে এটা বলে পদত্যাগ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। কারণ তাকে ওই জায়গাটাই থাকতে দেওয়া হচ্ছিল না। সে আক্ষেপ করে বলছেন যে বাজার দরে এই অভ্যুত্থানকে বিক্রি করে দেওয়া হলো। তো কাজেই আমি মনে করি যে এই ধরনের অ্যাগ্রেসিভনেস, এই ধরনের কোনো বিষয় নিয়ে অন্য দলকে অ্যাটাক করা, কোনো বিষয় নিয়ে নিজে রিজিড থাকা, তাহলে তো সমাজ বা রাষ্ট্র বা গণতন্ত্র বা সরকার কোনো কিছু এগোবে না। সেইখানে যত আপনি নরম থাকবেন, যত দায়িত্বশীলতার পরিচয় দেবেন, তত রাষ্ট্রকে আপনি সহযোগিতা করছেন এবং বিএনপি সেই কাজটাই কিন্তু করছে। কাজেই এখানে নরম আর শক্তের প্রশ্ন না, বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে এবং যেখানে শক্ত হবার প্রয়োজন হবে সেখানে কিন্তু বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে ঠিকই কিন্তু শক্ত হবে। অনেক ধন্যবাদ। ছোট্ট বিরতির সময় হচ্ছে প্রিন্স ভাই, বিরতির পরে ফিরছি আপনার কাছে। দর্শক, ছোট্ট বিরতির সময় হচ্ছে আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রের কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংস্কার, নির্বাচন, ঐক্যমত, একরকম সংশয় দেখা যাচ্ছে সে বিষয়ে। আমাদের সঙ্গে আছেন আহমেদ আজম খান, আছেন নুরুল হোসেন প্রিন্স। নুরুল হোসেন প্রিন্স, সংখ্যানুপাতিক যে বিষয়, সেটির বাস্তবতা বাংলাদেশে কতটা গ্রহণযোগ্য বলে মনে হয়? কারণ আমি একটু জানতে চাই এশিয়া পার্সপেক্টিভ আর বৈশ্বিক পার্সপেক্টিভ, এটা গ্রহণযোগ্যতা কতটুকু বাংলাদেশের বাস্তবতা আসলে? আচ্ছা, আমি ওই পয়েন্টটা বলে ওই পয়েন্টের আগে আমি একটু ছোট্ট একটু ধারাবাহিকতা আগের আলোচনা করি। দেখেন, আমার কাছে পুরো আলোচনায় মনে হয়েছে যে আমরা একটা তো নির্বাচিত পার্লামেন্ট চাই, জনগণ সার্বভৌম, কিন্তু সেই সার্বভৌম জনগণের প্রতিনিধিত্ব করবে পার্লামেন্ট, তাই তো? এবং পার্লামেন্টে কত বেশি আপনি ভালো মানুষ, নীতিবান মানুষ এইটা আনতে পারবেন, যে দলেরই হোক না কেন, তার উপর অনেক কিছু নির্ভর করছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই আলোচনায় মনে হচ্ছে পার্লামেন্ট একটা হবে, ওরা ভালো কিছু করতে পারবে না, ওর উপরে কতগুলো সুপ্রা বডি নিয়মকানুন করা, ছড়ি ঘোরানো, এইরকম একটা জায়গায় করছে। এটা ঠিক, দ্রুত নির্বাচন আমরাও চাচ্ছি, ওইটা হলেই কাল পরশু ভালো পার্লামেন্ট হবে আশা করছি না। কিন্তু আপনি যদি নির্বাচনী ধারা রাখতে পারি, স্বচ্ছতা, জবাবদিহিতা
জনগণ নিশ্চিত করতে পারি, অর্থনীতির দুর্বৃত্তায়নটা যদি ভাঙার দিকে যেতে পারি, তাহলে আস্তে আস্তে এটা উন্নত জায়গায় যাব। এই বিবেচনাটা করা হচ্ছে না বলে আমরা মনে করি। আমি ওই মিটিংয়েও বলেছি, যার জন্য অনেকগুলো সুপ্রা বডির কথা চিন্তা করা হচ্ছে। এখন এটা যার যার পারসেপশন করার কিছু নাই, কিন্তু এই মনে করাটাই আমার বিবেচনায় ভুল। তাহলে আমি যেটাকে ভালোভাবে গড়ে তুলতে চাই, গড়ে না তুলে ওইটাকে মনে করছি ওইটা একটা টাইপের প্রতিষ্ঠান হবে, অন্য প্রতিষ্ঠান দিয়ে আমি উপরে ছড়ি ঘোরায় করব। এইটার একটা ভুল পদক্ষেপ, গণতন্ত্রের জন্য এটা কোনো কার্যকরী পদক্ষেপ। এই সাপ্লিমেন্টারি একটা এই প্রসঙ্গে যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে ধরেন মানে এই যে আইন কানুন নিয়ম কানুন একমাত্র নির্বাহী বিভাগের হাত পা বেঁধে দেওয়ার একরকম চেষ্টা, সেটি করে কি স্বৈরাচার বন্ধ করা সম্ভব? না, ওটা বন্ধ হয় না, কিন্তু কর্তৃক করতে হবে। আমরা কর্তৃক ঐক্যমত, সেটা আবার আমাদের দলের পজিশন বলি। সুতরাং পার্লামেন্ট তার দায়িত্ব পালন করবে এবং পার্লামেন্টকে আরো কত বেশি সার্বভৌম জবাবদিহিতামূলক করা যায় করব। এনসিসির মধ্যে বডি নাই, দরকার যেটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, ওই যে যেটা আপনি একটু আগে তুলে ধরলেন, যাতে করে পার্লামেন্টের মধ্য দিয়ে আমাদের পার্লামেন্ট ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রী যিনি হবেন কর্তৃত্ববাদী একক ক্ষমতার অধিকারী যদি না হয়ে উঠতে পারেন, যার জন্য অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, সেইখানে নিয়োগ বিধি আইন করে ঠিক করার কাজটা করা যেতে পারে, যেটা কিন্তু ঐক্যমত্য কমিশন নিজেই পিছায় আসছে। আরো পিছায় কিছু করা যায় কিনা চিন্তা করতে হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি তারপর আমরা ঐক্যমত্য না হই, চাপাচাপি তো দরকার নেই, আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিলে হয়। এটাই হচ্ছে দরকার বলে মনে করি। এবার আসে আপনি যেটা বললেন এই ব্যাপারে আমাদের পজিশনটা একটু যদি বলেন, সেটা একটা বলি। এখন সংখ্যানুপাতিকের আলোচনাটা চলে এসছে আপনি উচ্চতর কক্ষে। আমরা কিন্তু বাংলাদেশে বাস্তবতা এখন উচ্চতর এবং নিম্ন কক্ষ, এই দুটো আমরা প্রয়োজন মনে করি না। কিন্তু আমরা এখানে বলেছি, যদি কখনো প্রয়োজন হয়, ধরেন 2-4-10 বছর পরে বাংলাদেশে যদি প্রাদেশিক গভর্নমেন্টের প্রয়োজন হয়, আমাদের যদি জনসংখ্যা আরো বাড়ে, আর্থিক উন্নয়ন হয়, স্ট্রাকচার ডেভেলপ করতে হয়, তখন আমরা প্রাদেশিক গভর্নমেন্টে ভাববো, তখন উচ্চ কক্ষ ভাববো। কিন্তু এখন আমরা প্রয়োজন মনে করছি না, এটা অর্থের অপচয়, অনেক কিছু আমরা মনে করছি। এইটাই আলোচনা কিন্তু আসছে উচ্চ কক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে। এখন উচ্চ কক্ষ যেহেতু আমরা আলোচনায় ঢুকি নাই, ওইটা নিয়ে আমরা মত দিচ্ছি না, কিন্তু আমরা মনে করি প্রথম এইটা যদি করতে পারতাম। সেটা হচ্ছে এখন কি মানে যেটা আপনি বলছেন উচ্চ কক্ষের বিষয়, সেটা ধরেন আপনারা যারা আলোচনার মধ্যে আছেন তারা, কিন্তু যারা দাবি করছে তারা কি মানে একটু নিম্নকক্ষে আনুপাতিক চাচ্ছে? আসছে না, চাচ্ছে, আমি সেটা আমি আসি, আমাদের কথাটা বলি, তার মধ্যে বুঝবেন। আমাদের যেমন অনেক দিনের দাবি নিম্নকক্ষ সংখ্যানুপাতিক, 90 দশক থেকে বামপন্থী কমিউনিস্ট পার্টি দাবি। কিন্তু এটা বোঝার জন্য বলি, এই দাবির সাথে রিলেট কোনটা, আগে হচ্ছে আমাদের সংবিধানে স্থানীয় সরকার বলা আছে, খেয়াল করেন, লোকাল গভর্নমেন্ট। তার মানে আমাদের স্থানীয় সরকার, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে ওইটা, যেটা হয় না। তাহলে ওইটাকে যদি আমরা দক্ষ এবং শক্তিশালী করতে পারি, আর পার্লামেন্ট হবে আইন প্রণয়নকারী সংস্থা প্রধানত, তাহলে ওই আইন প্রণয়নকারী সংস্থায় কারা নির্বাচিত হবেন? যারা আইন প্রণয়ন করবেন। তাদের তো এলাকায় যে লোকাল উন্নয়নটা দেখার দায়িত্ব নাই, ক্লাবের তো ফুটবল ভাগাভাগির দরকার নেই, গম তো ভাগাভাগির দরকার নেই। আমরা বলেছি পুরো বিকেন্দ্রীকরণের ওই জায়গাটায় যখন আমরা যাব, তখন আমাদের সংখ্যানুপাতিক পদ্ধতি করলে টাকার খেলাও বন্ধ হবে, যারা আইন প্রণয়ন করে তারা এই জায়গায় আসতে পারবে। কিন্তু আমরা আমাদের বাস্তবে দেখছি এইবারে আমরা সে কথা আলোচনা করছি না। আমরা বলছি এইবার পার্লামেন্ট নির্বাচনটা হয়ে যাক, আগামী পার্লামেন্টে যারা মনে করে উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে আলোচনা করবে তারা করুক, আমরা সংখ্যানুপাতিক আলোচনা করবো, অন্যরাও করছে করুক, তখন নতুন পার্লামেন্ট ডিসাইড করে যাবে। কিন্তু এখন এইটা নতুন করে এই পয়েন্টটাকে এনে যে আমরা দ্রুততম সময়ে যে নির্বাচন চাই, সেই জায়গাটায় এইটা আমরা অপ্রয়োজনীয় মনে করছি। কারণ আপনি এইটা করতে গেলেই কিন্তু প্রথম আসবে, তাহলে এক্ষুনি কারণ ওই যে আমি শুরুতেই বলেছিলাম, এক্ষুনি করতে গেলে সংবিধান সংশোধন করেন, কোন আইনে করবেন, তাহলে এটা গণভোট করেন, অমুক করেন, তমুক করেন, যেটা গণপরিষদ করেন, যেটা তো আগেই কিন্তু আলোচনার মধ্যে আউট অ্যান্ড আউট, আমি যদি বুঝে থাকি অধিকাংশ দল, আমরা তো রিজেক্টও করেছি, আমার জানার মতে বিএনপিও রিজেক্ট করেছে, যতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে জানি। তাহলে তো এই ঐক্যমত্য হবে না, তাহলে ঐক্যমত্য যেটা হবে না, তা সেইটা আপনি যদি এখন আরো জোর জুলুম করেন, তার মানে কি? আমরা দ্রুততম সময় নির্বাচনের কেন কথা বলছি, আমাদের এক কথা কিন্তু বারবার বলতে হচ্ছে, ভাঙ্গা রেকর্ডও বাজাইতে হচ্ছে। যদি বুঝতাম অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে জনজীবনে শান্তি দিয়ে খুব স্মুথলি ভালো কাজ করতে পারছে, কিন্তু আমরা দিন যত যাচ্ছে ওনারা যেটা ওনার এখতিয়ার না, দায়িত্ব না, সেটা এমন ভাবে নিয়ে আসছে, তাতে করে মানুষের যে আকাঙ্ক্ষা, যেটা এই যে আজকে থেকে আমরা মানে আগামীকাল থেকে 1 জুলাই থেকে যে গণ অভ্যুত্থানের মাসে আমরা চলে যাব, এই সময় যাব, সেই আকাঙ্ক্ষা তো তারা পালন করতে পারে নাই।
পারে নাই, কিন্তু পারে নাই বলে আমি অভিযুক্ত করছি না, তারা অন্তত পক্ষে যদি একটা ভালো নির্বাচন দিয়েও যেতে পারে তাহলে কিন্তু এই গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষাকে এক ধাপ অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবে। এই কাজটাই তাদের করার দিকে নজর দেওয়া দরকার, কোনোভাবে এটা ডিলে করা উচিত। অনেক ধন্যবাদ। আহমেদ আজম খান, সরকারের অবস্থান কেমন দেখছেন এই জায়গাটায়, ঐক্যমতের জায়গাটায় সরকারের অবস্থানকে নিরপেক্ষ দেখছেন? আমি এটাকে চূড়ান্তভাবে বলবো না যে সরকারের অবস্থান নিরপেক্ষ, আবার বলবো না যে সরকারের অবস্থান নিরপেক্ষ না। সরকারের কাছে জনগণের এবং জাতির মানে চাহিদা, সরকারের কাছে পুরো জাতির চাহিদা যে সরকার নিরপেক্ষভাবে আগামী নির্বাচনটা দ্রুততম সময়ের মধ্যে করবেন, এবং এই যে আমাদের মিশ্র দাবিগুলো, এই মিশ্র দাবিগুলোকে মোটা দাগে সরকার এগুলোকে আলোচনা করে। ধরেন যারা এই মানে কন্ডাক্ট করছে বিষয়টা, ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে ডেকে জিনিসটা মধ্যস্থতা করছে। এখন ঐক্যমত্য কমিশন মানে তো আমরা সরকারি ধরবো, সরকারের প্রতিনিধি অবশ্যই, তাই তো? সেখানে সহসভাপতি, প্রধান উপদেষ্টার প্রতিনিধি তারাই। তাদের ভূমিকাটা কেমন, মানে তারা কি কোনো একপাক্ষিক আচরণ করছে বলে মনে হয়, নাকি বিএনপি যেটি বলছে যে একরকম চাপিয়ে দেওয়ার চেষ্টা, সালাউদ্দিন আহমেদ যেটি বলছেন যে যদি সবগুলো মেনে নিতে হয় তাহলে আলোচনা করার দরকার কি, মানে সেই জায়গাটা নিরপেক্ষ আচরণ দেখছেন কিনা, মানে তারা কি অভিভাবক সুলভ আচরণ করতে পারছে কিনা? না, বিষয়টা হলো যে যারা যেমন সহসভাপতি ঐক্যমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজ, তিনিই তো চাইবেন যে আমি যে 100 দাবিনামা নিয়ে শর্ত নিয়ে বসলাম, সকলে 100 শর্তই মেনে নিক। তো সকলে 100 শর্ত মেনে নিলে তো আর এতগুলো রাজনৈতিক দল একত্র বসবে না, তাই না? তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো আলোচনার দরকার নেই। বাস সকলে এলেন, হাত উঠিয়ে সব মেনে নিলেন, চলে গেলেন। বিভিন্ন রাজনৈতিক দলের তো বিভিন্ন আদর্শিক অবস্থান থাকে, তাদের তো কর্মসূচিগত অবস্থান থাকে, তাদের তো দৃষ্টিভঙ্গি থাকে, এটা তো সম্ভব না। এখন আলী রিয়াজ তার জায়গা থেকে আশা করতেই পারেন, আর আমরা আমাদের জায়গা থেকে আমাদের নীতিগত অবস্থান অনুযায়ী আমরা কথা বলছি, এবং আমি মনে করি যে সেই ক্ষেত্রে যেটুকু আমরা ঐক্যমত্য হতে পারি সেইটুকুই আমরা গ্রহণ করব এবং বাস্তবায়ন করব, পরবর্তী পার্লামেন্টের জন্য দিয়ে দেব। সেটা বিএনপি বলছে, বারংবার বলেছে, প্রধান উপদেষ্টাও একই কথা বলেছে কিন্তু আগে, কিন্তু ঐক্যমত্য কমিশনকে সেই পথে হাঁটছে বলে মনে হয়? যদি সেই পথে না হাঁটে তাহলে আমি মনে করি যে ঐক্যমত্য কমিশন এখন বাস্তবতাই রিয়ালাইজ করতে পারছে না। যদি না হাঁটে আমি মনে করি যে সেই পথে হাঁটা উচিত ঐক্যমত্য কমিশনের। এবং এই যে কথাগুলো বলছেন যে আমাদের এখনই এমন কোনো পদক্ষেপে যাওয়া উচিত না যে পদক্ষেপ সম্পর্কে আমাদের নিজেদের ধারণাই নেই। যেমন আনুপাতিক হারের নির্বাচন, আপনি এই ঢাকা শহরের আমরা যারা কিছু রাজনীতির চর্চা করি বা যারা সচেতন, তাদের বাইরে এই 12 কোটি ভোটারের মধ্যে আপনি 11 কোটি 50 লক্ষ ভোটারকে বা 80 লক্ষ ভোটারকে বলেন না, 20 লক্ষ বাদ দিয়ে, যে আনুপাতিক হারের নির্বাচন কি, তারা কিন্তু বলতে পারবে না আনুপাতিক হারের নির্বাচন কি। কাজেই এই জিনিসটাকে আগে জনগণের মধ্যে তো সচেতনতা তৈরি করতে হবে। আর আনুপাতিক হারের নির্বাচনে আপনি কোন এলাকার কোন এমপি এটা তো সুনির্দিষ্ট থাকবে না। এটা কি ধরেন একরকম মানে এটা কি বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির কৌশল নাকি নির্বাচন পেছানোর কৌশল? দুটোই আমি মনে করি। আসন ভাগাভাগির বিষয় চলছে ভিতরে না, তারা চাচ্ছে, আমার ধারণা যে তারা চাচ্ছে যে বিএনপি ডাকে না কেন, আপনারা এতগুলি আসন নেন, আমার ধারণা এটা সত্য হতে পারে, নাও হতে পারে। তবে এইগুলো করে যদি নির্বাচনকে পেছানোর একটা কৌশল হয় তাহলে কিন্তু এটা অপকৌশল হবে, কারণ এতে জাতি পিছিয়ে পড়বে, গণতন্ত্র পিছিয়ে পড়বে, দেশের অগ্রযাত্রা পিছিয়ে পড়বে। এতে করে কিন্তু জাতির জন্য ভালো হবে না, তাদের জন্য হয়তো নগদে ভালো হতে পারে, লং রানে তাদের জন্যও ভালো হবে না। অতএব এই জিনিসগুলো আমরা সকলেই দায়িত্বশীলভাবে বুঝলে ভালো, আর যদি দায়িত্বশীলভাবে না বুঝি তাহলে মনে করি যে আমার দায়িত্বহীনতার জন্য পুরো জাতি খেসারত দিচ্ছে। ছোট্ট বিরতির পর ফিরছি দর্শক, ছোট্ট বিরতির সময় হচ্ছে আবারও RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্র কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। আবারও স্বাগত RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছে প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংস্কার, নির্বাচন, ঐক্যমত্যের সংশয় বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন আহমেদ আজম খান, আছেন রুন হোসেন প্রিন্স। রুন হোসেন প্রিন্স, লন্ডনে যে বৈঠক হলো তারপরে একরকম ধারণা ছিল যে ফেব্রুয়ারিতে একটা ইলেকশনের একটা ধারণা দেওয়া হয়েছে, কংক্রিট না
সংশয় তখনও ধারণা ছিল যে হবে কি হবে না একটা ছিল। এখনকার বাস্তবতা আসলে কি বলছে, মানে ওইটার ইফেক্ট দেখছেন? এরই মধ্যে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনের একটা সৌজন্য সাক্ষাতের কথা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও তারা একটা মোটামুটি সময় আলাপ আলোচনা করেছেন। কোনো ইম্প্যাক্ট দেখছেন লন্ডন বৈঠকে? আমার একেবারে কংক্রিট বক্তব্য, নির্বাচন প্রধানের সাথে একটা বৈঠক হয়েছে, আমি এইটাকে বরঞ্চ কিছুটা ইতিবাচক দেখার পক্ষে, যে হয়তো আমাদের প্রধান উপদেষ্টা, কারণ এত সবার পরে তিনি একটা বয়স্ক মানুষ, ওনার কাছ থেকে এখনো পর্যন্ত আমাদের প্রত্যাশা আছে যে যতটুকু করার উনি করে যাবেন, আর যদি না করেন এটা ভুক্তভোগী ওনাকেই হতে হবে, সেটা অন্য আলোচনা। তা সেইটাই, কিন্তু নির্বাচনের ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করছে, ওনারা বলবেন করবে, যতক্ষণ না পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের ওই নির্বাচনের বিষয়ে পজিটিভ অ্যাটিটিউড না দেখছি, এর সাথে যুক্ত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের রোডম্যাপের মধ্যে তারিখের সাথে নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনাগুলো না করছেন। যেমন দেখলাম একটা বোঝার জন্য যে ওই আগামী নির্বাচনে পোস্টার থাকবে না অন্য কিছু থাকবে, এটা নিয়ে তো আলোচনা হওয়া দরকার। অবশ্যই মেইন স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলো ন্যাচারাল। তাহলে এই আলোচনাগুলো যদি আমরা দেখি যে টাইম ফ্রেম করলো, যেমন আমরা এখনো মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব এবং সেটা করা দরকার, তা সেইটা যদি ওনারা বলেন যে ওকে আমি ডিসেম্বরে করার আগে সংস্কার আমি এই কাজ করতে চাই, এই আলোচনাগুলো করি, কারণ এইখানে কিন্তু ঐক্যমত্য যতটুকু হওয়ার আমার বিবেচনায় অনেকই হয়েছে, আর না হলেও বাকি যেটা প্রচার হচ্ছে এটা যথেষ্ট। সুতরাং যতক্ষণ না নির্বাচনের তারিখ ঘোষিত হচ্ছে, এবং আবার রিপিট করি, যতক্ষণ না পর্যন্ত সরকারের ওই তারিখের উপরে পজিটিভ অ্যাটিটিউড না হচ্ছে, পজিটিভ মানে তারিখ ঘোষণা হলেই হবে এমন তো নিশ্চয়তা নাই, ততক্ষণ পর্যন্ত নির্বাচনের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে বা আমার দল বা আমরা বামপন্থীর আশাবাদী হতে পারছি না। এখন মূল বাধা কি দেখেন? জি, এখন মূল বাধা কোথায়? ওই বাধা হচ্ছে, আমাকে যদি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যতটুকু ঐক্যমত্য হয়েছে ওইটা করে নির্বাচন করতে হবে, এই নীতিতে ঐক্যমত্য হচ্ছে না, এটাই আমি প্রধান বাধা দেখছি। তারা যদি এটা একমত হয় তখন রাজনৈতিক দলগুলোকে ডেকে এই কথাই আমাদেরকে বলুক যে আমি ডিসেম্বরের অমুক তারিখে নির্বাচন করব, বা একটা তারিখ বলুক, যে তারিখ যেটা যে আলোচনা হয়েছে এর বাইরে যাওয়া যাবে না, ওটা কেউ গ্রহণ করবে না, আমাদেরকে কি কি হেল্প করতে হবে চাক, আমরা তখন সবাই দেখবো। আমরা হেল্প না করি, মানুষ আমাদের বিরুদ্ধে কথা বলবে, কোনো অসুবিধা নেই। একটা শিরোনাম দেখছিলাম যে এর আগের যে বৈঠক ছিল সেখানে নির্বাচন ফেব্রুয়ারির সময়টাই, মানে একটা রিপোর্ট গণমাধ্যম যে 3টা দল ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয় এটা চায় না, বেশিরভাগ দল চায়, তাহলে আসলে সমস্যা কি? এটাই তো কথা, বেশিরভাগ দল যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় তাহলে কেন নির্বাচন হবে? আমি ওইটাই বললাম যে তার মানে হচ্ছে যিনি আছেন তিনি এই মানুষের চাওয়াকে যদি প্রাধান্য দেন তাহলে তো কোনো সমস্যা নেই। তার মানে আপনি সহজে অঙ্ক মিলান, ওনারা প্রাধান্য দিচ্ছেন না, ওনাদের আরো কোনো এজেন্ডা আছে কিনা এটা প্রশ্ন উঠবে। যেমন এই কথা না বলে পারছে না, এই যে গত 2 দিন আগে আমরা একটা বড় রোড মার্চ করলাম, এই সরকারের সময় এত বড় কর্মসূচি চট্টগ্রাম পর্যন্ত, ওনারা যদি আগেই দাবি মেনে নিতেন এটা করতে হতো না। এইখানে প্রায় হাজার হাজার মানুষ পথে পথে সমর্থন করেছে, নিজের খেয়ে সবাই গেছে, মানুষ আমাদের পথে পথে পানি থেকে শুরু করে খাওয়াইছে। তো এখন ধরেন এটা তো ওনাদের এজেন্ডা না যে করিডোরের প্রশ্ন, ওনাদের বন্দর দেওয়া তো এজেন্ডা না, ওনার অস্ত্র কারখানা দেওয়া এজেন্ডা না, আর বন্দর তো শেখ হাসিনা আমলে দেওয়ারই কে বলে ঠিকঠাক করে গেছিল, শেখ হাসিনা এজেন্ডা তো বাস্তবায়ন করার দায়িত্ব না ওনার। তো স্টারলিং দেখেন, মনে হলো যে এটা দ্রুত কিছু ভালো খবর, সাধারণ মানুষকে আপনি আমি জানি স্টারলিংকের লাইন আপনি নিতে পারবেন না যে টাকা দেখলাম। আর সবচেয়ে বড় ব্যাপার, আপনি লাস্ট ইরান যুদ্ধে দেখছেন না, ওইখানে ফ্রি করে দিতে চাইছে, কারণ স্টারলিংকের ওইটা দিয়ে ওইখানে শত্রু মানে তাদের ভাষায় ওইখানে দেখবে, তার মানে আমেরিকান বা সাম্রাজ্যবাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন। তো এই কাজগুলো ওনারা কেন করলেন? এটা তো করা ঠিক হয় নাই। তার মানে যদি ডিলে করে মানুষের মনে এই প্রশ্ন আসবে, আসলেই গণতন্ত্রের নির্বাচনী ধারায় না করে ওনাদের আরো অনেকগুলো এজেন্ডা আছে, সেটা বাস্তবায়ন না করে ওনারা যাবেন না। ধরেন শুরুর দিক থেকে এখন মানুষ একটু বুঝতে পারছে বলে মনে হয়, অফকোর্স এই যে কার্ভ হচ্ছে কিনা জিনিসটা কিছুটা না। এখন আমি মনে করি, যেমন বোঝার জন্য আপনাকে একটা খালি কংক্রিট ফর্মে বলি, আপনি দেখেন রাখাইন করিডোর দেওয়ার প্রশ্নে এখন হয়তো চুপচাপ আছে, কিন্তু যতক্ষণ সেনা বলছে যে না এটা আমি কিছু করব না, কি করতে হবে নির্বাচিত সরকার করুক, ততক্ষণ মানুষের মধ্যে সংশয় যাবে না। কারণটা কি? উপদেষ্টা বললেন নীতিগত সিদ্ধান্ত, মনে আছে আমাদের কি বলে যে নিরাপত্তা উপদেষ্টা বললেন না করিডোর না কি একটা প্যাসেজ নাকি দেবেন, আবার কি প্রেস সচিব বললেন আমাদের সবকিছুর ম্যান্ডেট আছে, তারপরে উনি বললেন আমাদের প্রধান উপদেষ্টা বললেন আমরা কিছুই করিনি, এইটা নিয়ে এত কেন?
আবার কেউ বললেন জাতিসংঘ বলেছে বলে, আর জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি বোমা ফাটায় বললেন যে বাংলাদেশই করছে, আমি তাদেরকে কিছু বলি নাই। তাহলে ওনাকে তো সরে আসতে হবে সেই জায়গায়। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি আমরা। শেষ পর্যায়ে একটা প্রশ্ন আছে ছোট্ট করে, সেটা হচ্ছে যে নির্বাচন যদি এখন না হয় ভাই এই সময়ের মধ্যে, এই লাভটা কার? মানে এনসিপি জামাতেরও লাভ হবে? অফকোর্স, একটু আগে উনি যেটা বলেছেন, কেন দেখেন ওই যে দুইটা দল, তাদের লাভ দেখছেন, দুইটা দলের কথা বলেন, তারা তো মনে করতেছে আমরা ক্ষমতায় আছি। তো ক্ষমতা অ্যাকচুয়ালি তো তারা তো এনজয় করছে। একদল প্রত্যক্ষভাবে, আরেক দল পরোক্ষভাবে বিভিন্ন অফিস আদালত তাদের আধিপত্য বিস্তার করছে এবং সরকার তাকে সুযোগ দিচ্ছে। আপনি দেখেন না, বিভিন্ন সময় সরকারের কথায় বক্তব্যে তাদেরকে ডেকে কথায় কথায় চলে যায়, সেনাপ্রধানের সাথে দেখা করে। বাংলাদেশে যে অতীতে ঘটে নাই। এখনো পর্যন্ত ৭১-এর যুদ্ধাপরাধের দায়ে তারা অভিযুক্ত। এবং পাকিস্তানের যখন এই যে কি বলে পাকিস্তান আর্মি সারেন্ডার করেছিল, তখন যেখানে বলা ছিল এই আল বদর আল শামস ভাইদের যে পলিটিক্যাল উইংস, তারাও এই সারেন্ডারের পার্ট। তারপরেও তাদের যে মাহাত্ম্য আপনি দেখছেন, মানে অর্থাৎ আমি বলছি তারা ক্ষমতায় না থেকেও এক অর্থে ক্ষমতা এনজয় করছে, আর এক অংশ তো ক্ষমতাই আছে। তা দিন যত যাবে তারা মনে করবে যে আমরা তো ক্ষমতাই আছি, আর মনে করবে অন্যান্য দল তার আরো ক্রেডিবিলিটি যদি লস করাইতে পারি তাহলে তো আমি ভবিষ্যতে আরো কিছু করব। আর এর বাইরে আরো কিছু আছে কিনা জানি না, যেটা যে বললাম অন্য কোনো উদ্দেশ্য যদি গভর্নমেন্টে থাকে তাহলে ক্লোজ টু যারা তাদেরকে দেশে বাস্তবায়ন করতে চাই। অনেক ধন্যবাদ আব্দুল সালাম খান। আমরা বিএনপির আন্দোলনের কথা আগে শুনেছিলাম, লন্ডন বৈঠকের পরে সেটি একরকম নাই হয়ে গেছে। এরকম কোনো পরিকল্পনা আছে কিনা, যদি এভাবে চলতে থাকে নির্বাচনে যদি আসলে ষড়যন্ত্র দেখে বিএনপিকে আন্দোলনে নামবে? আমরা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে বৈঠক, সে বৈঠকের ভেতরের যে কন্টেন্ট আমাদের কাছে আছে, তাতে করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাবমূর্তি দেখেছি, যে কমিটমেন্ট দেখেছি, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিল তিল করে তিনি যেখানে নিয়ে গেছেন নিজেকে, পরিশেষে নোবেল বিজয় করেছেন, আমরা বিশ্বাস করি যে না, তিনি তার কমিটমেন্ট রাখবেন। অনেক ষড়যন্ত্র আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে, ষড়যন্ত্র আছে, বাইরে ষড়যন্ত্র আছে, কিন্তু উনি অটল থাকবেন, এটা আমাদের বিশ্বাস। উনি ওনার কমিটমেন্ট অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই উনি নির্বাচনের ব্যবস্থা করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সামনে কোনোভাবে খলনায়ক হতে পারে না। কেন খলনায়ক হবেন? আমি নিজে সচেতনভাবে কেন খলনায়ক হব? আলামত কি দেখছেন এখনো? সেটা আলামত তো আমি বললামই যে চতুর্পাশে ষড়যন্ত্র হচ্ছে, চতুর্পাশে নির্বাচন না হয়, হ্যাঁ, বিএনপিকে ঠেকানোর চেষ্টা করছে। বিএনপি আরো ওয়েট করবে না, বিএনপি তো ওয়েটের প্রশ্ন নাই, বিএনপি তো নির্বাচনে নেমে গেছে, জাতি তো নির্বাচনে নেমে গেছে। এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই হবে এবং নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যেই তফসিল হয়তো ঘোষণা করবে, হয়তো না ডিসেম্বরের এদিকে বা ওদিকে। অনেক ধন্যবাদ। 30 সেকেন্ড রুহিন হোসেন প্রিন্স ভাই, শেষ করব 30 সেকেন্ডে যদি অ্যাড করতে চান। এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছেন? আমি মনে করি আসলে আমাদের যৌক্তিকভাবে নির্বাচন মধ্য দিয়ে সব হয়ে যাবে তা না, কিন্তু গণতন্ত্রের পথে হাঁটতে গেলেই নির্বাচন জরুরি। এবং এই যে আগামীকাল থেকে আমরা যে গণ অভ্যুত্থানের যে কার্যক্রমগুলো করব, আমরা আশা করব এই সময়ে সরকার সুনির্দিষ্ট তারিখের কথা বলবেন। এই দাবি প্রতিটা মুহূর্তে আমাদের না করলে নির্বাচন নিয়ে এত আশাবাদী হওয়ার কোনো কারণ আমি দেখি না। অনেক ধন্যবাদ আহমেদ আজম খান, দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও চাই একটি গণতান্ত্রিক পথে বাংলাদেশ যাক এবং বেশিরভাগ দল যেহেতু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই, সেটি আসলে বাস্তবায়িত হোক প্রধান উপদেষ্টার মাধ্যমে। অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। আশা করি পরবর্তীতে দেখা হবে অন্য সময়ে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই নিউজ টোয়েন্টিফোর সঙ্গে থাকবেন।